এখন পাঠ করছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ডমরুচরিত গ্রন্থের ষষ্ঠ গল্পের প্রথম পর্ব। গত ৩ বৎসর যাহারা পূজার বঙ্গবাসী পাঠ করিয়াছেন, ডমরুধর তাহাদের নিকট অপরিচিত নহেন। ডমরুধরের বাস কলিকাতার দক্ষিণ, যে স্থানে অনেক কাটি গঙ্গা আছে। প্রথম অবস্থায় ইনি দরিদ্র ছিলেন, নানা উপায় অবলম্বন করিয়া এক্ষণে ধনবান হইয়াছেন। এই লোকেশই ইহার তৃতীয় পক্ষের স্ত্রী। ডমরুধর বৃদ্ধ, সুপুরুষ নহেন, তথাপি এলোকেশীর সর্বদাই সন্দেহ। গত বৎসর দুর্লভী বাগদিনী ডমরুধরকে ঝাঁটা পেটা করিয়াছিল। সেই উপলক্ষে এলোকেশীও তাহাকে উত্তম মধ্যম দিয়াছিলেন। কয়েক বৎসর পূর্বে ডমরুধর সন্ন্যাসী বিভ্রাটে পড়িয়াছিলেন। সেই অবধি ইনি দুর্গোৎসব করেন। সুন্দরবনের ডমরুধরের আবাদ আছে। প্রজাদিগের নিকট হইতে চাউল, ঘৃত, মধু, মৎস্য প্রভৃতি আদায় করেন। প্রতিমাটি গড়া হয়, কিন্তু পূজার উপকরণ প্রায় সমস্তই কাটিগঙ্গার জল। আজ পূজার পঞ্চমীর দিন দালানে প্রতিমার পার্শ্বে বন্ধুগণের সহিত বসিয়া ডমরুধর গল্পগাছা করিতেছেন। লম্বোদর বলিলেন, এবার তুমি মরিয়া বাঁচিয়াছ। যে ভয়ানক রোগ হইয়াছিল, তাহাতে পূজার সময় তোমার গল্প যে আবার শুনিব, সে আশা আমরা করি নাই। ডমরুধর উত্তর করিলেন, হ্যাঁ ভাই, এবার আমি মরিয়া বাঁচিয়াছি। মা দুর্গার আমি বরপুত্র। সেবার সন্ন্যাসী বিভ্রাট হইতে তিনি আমাকে রক্ষা করিয়াছিলেন। তাহার কৃপায় গত বৎসর বাঘের মুখ হইতে আমি বাঁচিয়াছিলাম। এবার উৎকট রোগ হইতে তিনি আমাকে মুক্ত করিয়াছেন। সমুদায় দুর্ঘটনা নষ্টচন্দ্র দেখিয়া ঘটিয়াছিল। আদকরি জিজ্ঞাসা করিলেন, নষ্টচন্দ্র দেখিয়া কি হইয়াছিল? ডমরুধর উত্তর করিলেন, সে কথা এতদিন আমি প্রকাশ করি নাই। কি হইয়াছিল তাহা শুনো। এবার আমি নষ্টচন্দ্র দেখিয়াছিলাম। নষ্টচন্দ্র দেখিলে চুরি করিতে হয়। মনে করিলাম যে দুর্লভীর উঠানে যে শশা গাছের মাচা আছে, তাহা হইতে শশা চুরি করিয়া আনি। বাহিরে যাহাই বলুক, কিন্তু দুর্লভীর মনটা আমার উপর আছে। শশা চুরি করিতে গিয়া যদি ধরা পড়ি, এলোকেশী যদি কিছু বলেন, তাহা হইলে আমি বলিব যে নষ্টচন্দ্র দেখিয়া চুরি না করিলে কলঙ্ক হয়। চুপে চুপে আমি শশা চুরি করিতে যাইলাম। কিন্তু দূর হইতে আমি দেখিলাম যে দুর্লভী কেরোসিনের ডিবে জ্বালাইয়া ঠেঙা হাতে করিয়া দাওয়াতে বসিয়া আছে। তাহার উগ্রমূর্তি দেখিয়া আর অগ্রসর হইতে আমি সাহস করিলাম না। সে রাত্রি আমার চুরি করা হইল না। মনে করিলাম যে আজ রাত্রিতে না হোক, 3 দিনের মধ্যে কিছু চুরি করিলেই নষ্টচন্দ্রের দোষ কাটিয়া যাইবে। কোথায় কি চুরি করি, রাত্রিতে শুইয়া শুইয়া তাহা ভাবিতে লাগিলাম। দুর্লভীর বাড়ির পার্শ্বে গদাই ঘোষের পুষ্করিণী আছে, তাহাতে অনেক মাছ আছে। গদাই ঘোষ দুর্লভীর জিম্মায় পুষ্করিণীটি রাখিয়াছে। মনে করিলাম যে কাল বৈকালবেলা ছিপ ফেলিয়া সেই পুষ্করিণী হইতে মাছ চুরি করিব। এই সুন্দরবনে আমার আবাদের নিকট একবার জন কয়েক সাহেব শিকার করিতে আসিয়াছিলেন। তাহারা একটি টুপি ফেলিয়া গিয়াছিলেন। টুপিটি কুড়াইয়া আমি বাড়ি আনিয়াছিলাম। পরদিন সন্ধ্যার কিছু পূর্বে সেই টুপিটি বগলে লইয়া ছিপ হাতে করিয়া আমি গদাই ঘোষের পুষ্করিণীর পাড়ে উপস্থিত হইলাম। যে ধার দিয়া লোক যাতায়াত করে, তাহার বিপরীত দিকে এক কোণ বনে পূর্ণ ছিল। ঝোপের ভিতর গিয়া আমি ওই সাহেবদের সেই কালো রঙের ধুনুচির মতো লম্বা টুপিটি মাথায় দিলাম। আজকালের বাবুদের মতো গায়ে আমি জামা পরি না, কোমরে কেবল ধুতি ছিল। আমি ভাবিলাম যে আমাকে কেহ চিনিতে পারিবে না। সকলে মনে করিবে যে সাহেব মাছ ধরিতে আসিয়াছে। সাহেব দেখিলে কেহ কিছু বলিবে না। নিকটের জল নাল ফুল ও কলমি শাকের গাছে পূর্ণ ছিল। কেবল এক স্থানে একটু ফাঁক ছিল। ময়দার টোপ গাঁথিয়া আমি সেই পরিষ্কার স্থানে ছিপ ফেলিলাম। কিছুক্ষণ পরে বোধ হইল যেন মাছের ঠোক রাইল। আমি টান মারিলাম। বড়শি জলের ভিতর নাল গাছে লাগিয়া গেল। অনেক টানাটানি করিলাম, অনেক চেষ্টা করিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। তখন বুঝিলাম যে জলে নামিয়া না খুলিলে আর অন্য কোনো উপায় নাই। কিন্তু কাপড় ভিজিয়া যাইবে।
জলে কি করিয়া নামি। চারিদিকে চাহিয়া দেখিলাম কেহ কোথাও নাই। কাপড় খুলিয়া উলঙ্গ হইয়া জলে নামিলাম। এক বুক জল হইল। অতি কষ্টে নাল গাছের ডাঁটা হইতে বঁড়শি খুলিয়া উপরে উঠিয়া কাপড় পরিতে যাই। সর্বনাশ! যে স্থানে কাপড় রাখিয়াছিলাম সে স্থানে কাপড় নাই। বনের ভিতর চারিদিকে অনেক খুঁজিলাম, কাপড় দেখিতে পাইলাম না। তখনও সম্পূর্ণ সন্ধ্যা হয় নাই। সে উলঙ্গ অবস্থায় আমি বাটি ফিরিয়া যাইতে পারি না। কি করিব? চার করিয়া পুনরায় ছিপ ফেলিলাম। মনে মনে ভাবিতে লাগিলাম যে এই সেই কেষ্টা ছোঁড়ার কর্ম। সে আমার টাকের বর্ণনা করিয়া খেপায়। সে দূর হইতে আমাকে বলে, টাক চাঁদ, টাক বাহাদুর, টাক টাক টাকেশ্বর। কেষ্টা ছোঁড়ার অগম্য স্থান নাই। যখন জলে নামিয়া পিছন ফিরিয়া এক মনে আমি বঁড়শি খুলিতেছিলাম, সেই সময় সে আমার কাপড় লইয়া গিয়াছে। কেবল তাহা নহে, সে দুর্লভীকে গিয়া সংবাদ দিয়াছিল। কারণ অল্পক্ষণ পরেই দুর্লভী ওই হিরিবাগদিনী আসিয়া পুষ্করিণীর অপর পারে দাঁড়াইল। কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে চাহিয়া দুর্লভী বলিল, একটা সাহেব। হিরিবাগদিনী বলিল, সাহেবটার গায়ের রং কালো মিশমিশে, যাহারা পাখি মারিতে আসে সেই সাহেব। দুর্লভী বলিল, তা নয়, ওটা ন্যাংটা গোড়া। হিরি বলিল, সর্বনাশ! ন্যাংটা গোড়া? তবে আমি পালাই। যাকে বলে ব্রান্ডি তাই উহারা খায়। দুর্লভী বলিল, চলো গদাই ঘোষকে গিয়া বলি। আমি ভাবিলাম ঘোর বিপদ হইল। সমস্ত গ্রামের লোককে সঙ্গে লইয়া গদাই ঘোষ হয়তো এক্ষুনি আসিয়া উপস্থিত হইবে। আমি সম্পূর্ণ উলঙ্গ, মাথায় কেবল এক সাহেবী টুপি। এই অবস্থায় সকলে হয়তো আমাকে এই লোকেশের নিকট ধরিয়া লইয়া যাইবে। সাহেবের পোশাক পরিয়া দুর্লভীর ঘরের নিকট আমি গিয়াছিলাম, তাহা শুনিলে এ লোকেশে আর রক্ষা রাখিবেন না। ছিপ গাছটা আমি ফেলিয়ে দিলাম। প্রথম বনের ভিতর দিয়া, তাহার পর পুকুর পাড়ের নিচে দিয়া দুর্লভীর ঘরের পশ্চাৎ দিকে উপস্থিত হইলাম। ধীরে ধীরে অগ্রসর হইয়া উঁকি মারিয়া দেখিলাম যে তাহার ঘরে কেহ নাই। দ্বারটি কেবল ভেজানো আছে। টুপ করিয়া আমি তাহার ঘরে প্রবেশ করিলাম। ঘরের ভিতর অন্ধকার। চারিদিক চাহিয়া দেখিলাম একখানি কাপড় কি একখানি গামছা দেখিতে পাইলাম না। কি করি? টুপি মাথায় দিয়া উলঙ্গ অবস্থায় ঘরের এক কোণে বসিয়া রহিলাম। মনে করিলাম যে একটু অন্ধকার হইলে পলায়ন করিব, আর যদি দুর্লভী দেখিতে পায় তাহা হইলে আমার সাহেবের পোশাক দেখিয়া তাহার মনে আনন্দ হইবে। ওদিকে যাহা ভাবিয়াছিলাম তাহাই হইল। গদাই ঘোষ গ্রামের চৌকিদার ও অন্যান্য লোক লইয়া পুষ্করিণীর ধারে উপস্থিত হইল। মহা গোল পড়িয়া গেল। ঘরের ভিতর বসিয়া আমি তাহা শুনিতে পাইলাম। ভয়ে সর্বশরীর আমার কাঁপিতে লাগিল। পুকুরের সেই কোণে বনের ভিতর তাহারা অনেক অনুসন্ধান করিল, ছিপ দেখিতে পাইল, কিন্তু সাহেবকে তাহারা দেখিতে পাইল না। হতাশ হইয়া সকলে বাড়ি ফিরিয়া গেল। তখন দুর্লভী আসিয়া আপনার দাওয়া বা পিঁড়েতে বসিল। এমন সময় রস্কের মা আসিয়া বলিল, দুর্লভী, আমাকে শশা দিবি বলিয়াছিলি, কই দে। দুর্লভী বলিল, শশা তুলিয়া রাখিয়াছি, ঘরের বাম কোণে ডালাই আছে, গিয়া লও। আমি ঘরের বাম কোণে বসিয়াছিলাম। আমার ভয় হইল, কোণের দিকে আরও ঘেঁষিয়া বসিলাম। রস্কের মা ঘরের ভিতর আসিয়া কোণের কাছে অন্ধকারে হাত রাইতে লাগিল। সহসা ঝমাত করিয়া কি একটা শব্দ হইল। সে চিৎকার করিয়া উঠিল, বাম হাত আমার দিকে বাড়াইয়া দিল। আমার গায়ে তাহার হাত ঠেকিয়া গেল। সে চিৎকার করিয়া বলিতে লাগিল, ঘরের ভিতর একটা ভূত বসিয়া আছে, সে আমার হাতে কামড় মারিয়াছে, আমার আঙুলগুলা চিবাইতেছে, এখন আমার সর্বশরীর খাইয়া ফেলিবে। পরে শুনিলাম ঘরে যে দুর্লভী কড়াতে ইন্দুর কল পাতিয়া রাখিয়াছিল, রস্কের মায়ের হাত তাহাতে পড়িয়া গিয়াছিল। কি হইয়াছে বলিয়া দুর্লভী দৌড়িয়া আসিল। দ্বারের নিকট তাহাকে ঠেলিয়া আমি ঘর হইতে বাহির হইয়া পড়িলাম। তখন দুর্লভী আমাকে দেখিতে পাইল, কিন্তু চিনিতে পারিল না। সে চিৎকার করিয়া বলিল, ভূত নহে, সে নেংটা ঘোড়া, এতক্ষণ নেংটা ঘোড়া আমার ঘরের ভিতর বসিয়াছিল। তাহার চিৎকার শুনিয়া চারিদিক হইতে লোক ছুটিয়া আসিতে লাগিল। আমি আর বাটি পলাইতে অবসর পাইলাম না। কিছু আগে পথের বাম দিকে বিন্দু ব্রাহ্মণীর ঘর। বিন্দু ব্রাহ্মণী তখন গোয়ালে বসিয়া ঘুঁটে ধরাইয়া ধোঁয়া করিতেছিল।
তাহার সেই একখানি মেটে ঘরের দ্বার খোলা ছিল। তাড়াতাড়ি আমি সেই ঘরের ভিতর প্রবেশ করিলাম। ঘরের ভিতর মিটমিট করিয়া এক কেরোসিনের ডিবে জ্বলিতেছিল। বিন্দু ব্রাহ্মণের কেহ নাই, একলা সেই ঘরে বাস করে। তাহার অনেকগুলি নারিকেল, আম, কাঁঠাল ও আতা গাছ আছে। তাহার ফল বেচিয়া সে দিনপাত করে। আমি দেখিলাম যে ঘরের এক কোণে অনেকগুলি নারিকেল স্তূপাকার হইয়া আছে। তাহার পার্শ্বে 5 বোরা বা গুণের থলি নারিকেলে পূর্ণ করিয়া তাহাদের মুখ বন্ধ করিয়া বিন্দু সারি সারি উচ্চভাবে বসাইয়া রাখিয়াছে। ইতিমধ্যে বাহিরে গোল পড়িয়া গেল। সকলে বলিল, ন্যাংটা গোড়া এই দিকে আসিয়াছে, এসো বিন্দুর ঘরের ভিতর দেখি, হয়তো এই ঘরের ভিতর সে বসিয়া আছে। আমি তখন মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। আমি বললাম যে, মা, নষ্টচন্দ্র দেখিলে লোককে কি এত সাজা দিতে হয়? প্রতি বৎসর আমি তোমার পূজা করি, এ বিপদ হইতে তুমি আমাকে রক্ষা করো। তোমাদিগকে আমি বারবার বলিয়াছি যে আমার উপর মায়ের অপার কৃপা। মা তৎক্ষণাৎ আমার মনে বুদ্ধি দিলেন। নিকটে একটি খালি বোড়া পড়িয়াছিল, সেই বোড়ার মুখে আমি আমার মাথা গলাইয়া দিলাম। তাহার পর টানিয়া আমার সর্বশরীর পা পর্যন্ত তাহা দিয়া ঢাকিয়া ফেলিলাম। অবশেষে নারিকেল পূর্ণ থলির ন্যায় অপর 5টি বোড়ার পার্শ্বে আমিও বসিয়া রহিলাম। তিন চারিজন গ্রামবাসী ঘরের ভিতর প্রবেশ করিল। এদিক ওদিক চাহিয়া দেখিল যে ন্যাংটা গোড়া ঘরের ভিতর নাই, কেবল 6টি নারিকেল পূর্ণ থলি সারি সারি বসিয়া আছে। ঘরের ভিতর ন্যাংটা গোড়াকে দেখিতে না পাইয়া সকলের ভয় হইল। একজন বলিল, তাহাকে এই ঘরের ভিতর প্রবেশ করিতে আমি নিশ্চয় দেখিয়াছি, তবে এখন কোথায় গেল? এ ন্যাংটা ঘোড়া নয়, এই বর্ষাকালে জল কাদায় ন্যাংটা ঘোড়া কোথা হইতে আসিবে? তারপর ন্যাংটা ঘোড়া এত মিশমিশে কালো হয় না। এ ন্যাংটা ঘোড়া নয়, এ ন্যাংটা ভূত। ভূতের কথা শুনিয়া সকলে আপন আপন গৃহে চলিয়া গেল। বিন্দু আপনার দাওয়াতে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে বলিল যে, কি কপাল করিয়া যে পৃথিবীতে আসিয়াছিলাম তাহা বলিতে পারি না। আজ রাত্রিতে ভূতে আমাকে খাইয়া ফেলিবে। যা হোক, এমন সময় একখানি গরুর গাড়ি লইয়া বলাই চিন্তি বিন্দুর গৃহে আসিয়া উপস্থিত হইল। বলাই জাতিতে সদ্গোপ। আমাদের গ্রাম হইতে 8 ক্রোশ মাঠ পারে আমডাঙ্গায় তাহার বাস। বিন্দুর ফল পাকুড় সে হাটে বিক্রয় করে। বলাই বলিল, মা ঠাকুরানী, এই গাড়ি লইয়া আমি নিশ্চিন্তপুরে গিয়াছিলাম, বাড়ি ফিরিয়া যাইতেছি। নারিকেল দিবে বলিয়াছিলে, কই দাও, আজ আমার বাড়িতে রাখিয়া দিব, কাল ভোরে ভোরে হাটে লইয়া যাইব। বিন্দু বলিল, ঘরের ভিতর বোড়া করিয়া আমি 100 নারিকেল রাখিয়াছি, আজ তাহা লইয়া যাও, বাকি পরে দিব। আমি সম্মুখেই বসিয়াছিলাম। আমার থলিটি সে প্রথম তুলিয়া লইল। পা 2টি আমি থলির ভিতর গুটাইয়া লইলাম। সব ঝুনো। একবার মোটা দেখে এই কথা বলিয়া সে আমাকে গাড়ির সম্মুখ ভাগে বসাইয়া দিল। তারপর আর 5টি নারিকেলের থলি আনিয়া আমার পশ্চাতে উচ্চভাবেই বসাইয়া দিল। নারিকেল লইয়া বলাই গাড়ি হাঁকায় দিল। বাড়ি যাইতেছে, সেজন্য গরু দ্রুত বেগে চলিতে লাগিল। গ্রাম পার হইয়া মাঠে গিয়া উপস্থিত হইল। গাড়ির ভিতর বসিয়া থলির ভিতর যে স্থানে আমার চক্ষু 2টি ছিল, সেই 2টি স্থানে আঙুল দিয়া আমি অল্প ফাঁক করিয়া লইলাম। তারপর থলির ভিতর হইতে আমি আমার হাত 2টি বাহির করিতে চেষ্টা করিলাম। এমন সময় আমার মাথা দিয়া বলাইয়ের পিঠে ঢুঁ লাগিয়া গেল। বলাই আপনি বলিল, সম্মুখের থলিটা নড়িতেছে, এখনই পড়িয়া যাইবে, ভালো করিয়া রাখি। এই বলিয়া সে গাড়ি থামাইল ও বাম পার্শ্বে নামিয়া পড়িল। সেই অবসরে আমিও দক্ষিণ পাশ দিয়া নামিয়া পড়িলাম। বলাই ভাবিল যে থলিটা পড়িয়া গেল। গরুর সম্মুখ দিয়া ঘুরিয়া সে আমাকে তুলিতে আসিল। তারপর সে যাহা দেখিল তাহাতে তাহার আত্মা পুরো শুকাইয়া গেল। নিশ্চয় সে মনে মনে ভাবিয়াছিল যে এতকাল নারিকেল বেচিতেছি, নারিকেল পূর্ণ বোড়ার ভিতর হইতে কালো কালো 2টা পা বাহির হইতে কখনো দেখি নাই। সেই কালো কালো পা 2টা দিয়া নারিকেলের বোড়া যে ছুটিয়া পলায় তাহাও কখনো দেখি নাই। কিছুকাল সে সেই পাওয়ালা বোড়ার দিকে অবাক হইয়া চাহিয়াছিল। তারপর বাপ,
এইরূপ শব্দ করিয়া মাঠের মাঝখানে গাড়ি ফেলিয়া অপথ দিয়া ক্ষেত্রের আলি দিয়া পুনরায় আমাদের গ্রামের দিকে দৌড়িল। কিন্তু সে যে আমার ভয়ে সোজা পথ দিয়ে আসিতে সাহস করে নাই, তখন তাহা আমি জানিতাম না। পাছে সে আসিয়া আমাকে ধরে, সেই জন্য শরীর হইতে বোড়া খুলিবার নিমিত্ত আমি দাঁড়াইলাম না। গুণে আবদ্ধ শরীরেই যথাসাধ্য দ্রুতবেগে সোজা পথে গ্রাম অভিমুখে দৌড়িলাম। গ্রামে প্রবেশ করিলাম। ক্রমে নেকোপালের দোকানের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম। গুণের ঈষৎ ফাঁক দিয়া দেখিলাম যে তাহার দোকান খোলা রহিয়াছে, দোকানে আলো জ্বলিতেছে। অনেকগুলি লোকের কথাবার্তা আমার কানে প্রবেশ করিল। দেখিলাম যে দোকানের সম্মুখে একখানি খালি পালকি রহিয়াছে। এমন সময় একজন মানুষের সহিত আমার ধাক্কা লাগিয়া গেল। সেও পড়িয়া গেল, আমিও পড়িয়া যাইলাম। তাড়াতাড়ি আমি উঠিয়া দাঁড়াইলাম, সেও উঠিয়া পাছে চিৎকার করে। সেজন্য পথের দক্ষিণ পার্শ্বে একটা বনে গিয়ে আমি প্রবেশ করিলাম। বন দিয়া আরও কিছু দূর গিয়া মেনি গোয়ালাছুরির ঘরের পার্শ্বে গিয়া উপস্থিত হই। শরীর হইতে গুণটা খুলিয়া কোমরে জড়াইলাম। গুণ হইতে একটু সুতা বাহির করিয়া কোমরে বাঁধিলাম। এখনও আমার মাথায় সেই সাহেবী টুপি ছিল। তারপর হাঁ করিয়া দাঁড়াইয়া চারিদিক দেখিতে লাগিলাম। টুপিটি এখন আমি ফেলিয়া দিলাম। তারপর দেখিলাম যে নেকোর দোকানের সম্মুখে সে পালকি নাই, কিন্তু সে স্থানে অনেকগুলি লোক একত্র হইয়াছে। তাহারা সকলেই বলাই চিন্তির বিবরণ শুনিতেছে। বলাই বলিতেছে, বিন্দু ঠাকুরানীর নারিকেলের বোড়ার ভিতর ভূত ছিল। ভূত লইয়া আমি গাড়িতে বোঝাই করিয়াছিলাম। মাঠের মাঝখানে সে আমার ঘাড় ভাঙিয়া রক্ত খাইবার উপক্রম করিয়াছিল। অতি কষ্টে আমার প্রাণ রক্ষা হইয়াছে। এমন সময় কেষ্টা ছোঁড়া সেই স্থানে আসিয়া সকলকে জিজ্ঞাসা করিল, আমার ঠাকুরমা কই? আমার ঠাকুরমা কোথায়? অনেকক্ষণ হইল তেল লইতে আমার ঠাকুরমার দোকানে আসিয়াছিলেন। আমার ঠাকুরমা কোথায়? কিছুদিন পূর্বে কেষ্টা আমার বাগানে বাতাবি লেবু চুরি করিয়াছিল, সেজন্য তাহাকে পুলিশে দিতে আমি উদ্যত হইয়াছিলাম। অনেক মিনতি করিলে তাহাকে ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু বলিয়া দিয়েছিলাম যে পুনরায় যদি সে আমার কোনো বস্তু চুরি করে অথবা আমাকে খেপায়, তাহা হইলে তাহার নামে আমি নালিশ করিব। আজ আমার কাপড় লইয়া সে কোথায় ফেলিয়া দিয়াছিল, পাছে আমি নালিশ করি, সেই ভয়ে সে কাহারও নিকট আমার নাম করে নাই। ওই পুকুরে কে মাছ ধরিতেছে, দুর্লভীকে কেবল এই কথা বলিয়া সে সরিয়া পড়িয়াছিল। এখন কেষ্টার ঠাকুরমা কোথায় গেল? কেষ্টার বাপ ও প্রতিবেশীগণ লণ্ঠন লইয়া চারিদিকে অনুসন্ধান করিতে লাগিল। ক্রমে হই হই পড়িয়া গেল। সকলে বলিল যে নেংটা ভূত কেষ্টার ঠাকুরমাকে লইয়া গিয়াছে। গোল শুনিয়া মেনি গোয়ালাছুরি ঘর হইতে বাহির হইল। মেনির বয়স 10 বৎসর। 6 বৎসর বয়স্ক একটি ভাই ব্যতীত সংসারে তাহার কেহ নাই। কয় বৎসর হইল তাহাদের বাপ ও মা মরিয়া গিয়াছে। তাহাদের মাসি কলিকাতায় এক বাবুর বাড়িতে চাকরানি ছিল। মাসি ইহাদিগকে টাকা দিত। মাসিও এখন মরিয়া গিয়াছে।